নমস্কার বন্ধুরা, শুনতে থাকুন মনোজ বসুর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বৌমা। রাত দুপুরে মোটর বাস রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেল। গ্রাম নেই কোনো দিকে। আউশ ধানের ক্ষেতের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। দুর্যোগ বিষম, হু হু করে হাওয়া বইছে। রাস্তা থেকে উড়িয়ে ধান বনে ফেলে না দেয়। ক্ষণে ক্ষণে বৃষ্টি। অন্ধকারে চারিদিক মুছে পুছে গেছে। একমাত্র সুবিধে ঝিলিক দিচ্ছে মাঝে মাঝে। সেই আলোয় পথ দেখে এগুচ্ছি, অথচ কোনো গোলমাল হবার কথাই নয়। সন্ধ্যা নাগাদ নামিয়ে দেবে, পালকি থাকবে, বাস থেকে নেমেও পালকি, এই সমস্ত লিখেছিল দীপেশ। বিডি অর্থাৎ ব্লক ডিপার্টমেন্ট অফিসে কাজ করে সে। মাইল 3 পথ। কাঁচা রাস্তা বটে, কিন্তু বাকচুর নেই। নাকের সোজা চলে গেছে। অন্ধ মানুষও আধারে চলে যেতে পারে, আর আমার জন্য তো পালকি। দ্বীপের সবিস্তারে সমস্ত জানিয়েছিল, কিন্তু বাসটা বদমাইশি করল। কিন্তু গোড়ায় বেশ ভালোই চলছিল। অ্যাসিস্ট্যান্ট বার 5-7 হ্যান্ডেল করতেই গর্জন করে উঠল। ড্রাইভার গদি থেকে নেমে এসে ইঞ্জিনের সামনে পথের উপর গড় হয়ে প্রণাম করল। ভাবখানা তেদ্রামি করুন আজকের এই দুর্যোগের দিনে। এক দৌড়ে গিয়ে কেশবপুর থানার সামনে নিজের জায়গায় গিয়ে দাঁড়াও, রাতের মতো নিশ্চিত। বাসও যেন কানে নিল কথাটা। ভক ভক আওয়াজ করে গরু ছাগল মানুষজনকে ভয় দেখিয়ে দিব্যি স্ফূর্তিতে দৌড়াচ্ছে। কুয়োছার হাট ছাড়িয়ে এসে মাথায় যে কি কারতানি ভর করল, একেবারে নিশ্চুপ, অনড় হয়ে দাঁড়িয়ে গেছে। কত কাণ্ড করছে ড্রাইভার, এটা খুলছে ওটা খুলছে, ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে এক একবার, কিছুতেই কিছু নয়। শেষটা নিজে উঠে গদির উপর বসে যত প্যাসেঞ্জার নামিয়ে দিল। বলে, ঠেলুন মশাইরা। 25 জনের 50খানা হাত ঠেলছে, তো গাড়িও চলতে লাগলো। ঠেলা বন্ধ হলো তো গাড়িও অচল। বৃষ্টি বাদলার মধ্যে গাড়ি যেন নেশা করে বুঁদ হয়ে আছে। আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। প্যাসেঞ্জাররা চেঁচামেচি করে। এ বেশ মজা হলো। ঠেলতে ঠেলতে কেশবপুর পৌঁছে দিতে হবে নাকি? ভাড়া নিয়েছে তবে কেন? ড্রাইভার বলে, বেশ, সিটে উঠে পড়ুন তবে মশাইরা। তাতে যদি গাড়ি কেশবপুর পৌঁছে দেয় আমার কোনো ক্ষতি নেই। না, তোমার ক্ষতি কোনো দিকে নয়। গাড়ি না চলে তো আমরা ঠেলব, চললে তখন তো ইঞ্জিনই টানছে। তুমি থাকো আরাম করে গদির উপরে। আজে বাজে কথার জবাব না দিয়ে ড্রাইভার নির্বিকারে বিড়ি ধরালো একটা। আমাদের কষ্টে ও কাকুতি মিনতিতে শেষটা বুঝি ইঞ্জিনের দয়া এলো খানিকটা। আওয়াজ দিয়ে উঠল হঠাৎ, চলতেও শুরু করলো, কিন্তু খানিকটা গিয়ে বুধ হয়ে আসে, আবার দাঁড়িয়ে পড়ে। পুনশ্চ ধস্তাধস্তি। এমনিভাবে যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছবার কথা, সেখানে রাত্রি 12টা এনে থামিয়ে দিল। দিয়েই ছুট। ড্রাইভার বলে, দেরি করতে গেলে আবার বিগড়ে যাবে, তাহলে চিত্তির। নামবার সময়টুকু দেয় না, এমনি অবস্থা। ছুটে বেরুলো মোটর বাস। নিরঞ্জন অন্ধকার। ছড়ছড় করে বৃষ্টি এলো এক পশলা। কাঁচা রাস্তায় জলকাদা ভেঙে চলেছি। বিপদের ওপর বিপদ। মাঠের উল্টোপাল্টা হাওয়া ছাতায় বেঁধে পটপট করে কতগুলো শিক গেল ভেঙে। ছাতার কাপড় উঠছে ঘুড়ির মতন পথপথ করে। তখন আর চলা নয়, দৌড় দস্তুর মতো। তেপান্তরের মাঠ থেকে ছুটে পালিয়ে গ্রামের কোথাও আশ্রয় পেতে চাই। ছুটছি। নদীর উপর এলাম। নদীর কথাও দীপেশ লিখেছিল বটে। নদীর উপরে পাকা পুলের কথা। পথ ভুল করিনি তবে, কিন্তু আর তো পেরে উঠিনে। শীত ধরে গিয়ে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছে। পা চলতে চাইছে না। অসার হয়ে পথের উপর পড়ে না যাই, এই এখন ভয়। ঝিলিক দিল একবার। দেখলাম পুলটা ছাড়িয়ে অদূরে অশ্বত্থতলায় পাকা ঘর। চুনকাম করা সাদা দেওয়াল বিদ্যুতের আলোয় ঝিকঝিক করে উঠল। খেতে চাইনি। জায়গার অকুলান থাকে তো এমনকি শোয়ার কথাও বলবো না। রাতটুকু মাথা গুঁজে থাকবার মতো আশ্রয়।
কড়া নাড়তে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এমন নিশিরাত্রে জেগেই ছিল ভিতরের মানুষ। মাথায় আধঘুমটা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল। পিছনে এক বুড়ো মানুষ। বিদ্যুৎ চমকালো এমন সময়। দেখলাম কাঁদছিল বউটা। এখনো সামলে নিতে পারেনি। কেঁদে কেঁদে চোখ লাল, দুগালে জলের ধারা গড়াচ্ছে। কোন দুঃখে জানি না ঘরে খিলেটে বসে কাঁদছিল। বুড়োর সঙ্গে বা কি সম্পর্ক বউটার? বুড়ো পরিচয় দিয়ে দিলেন, আমার বৌমা। দাঁড়িয়ে কেন বাবা, ভিতরে এসো। বৃষ্টিতে নিয়ে গেছো একেবারে? শুকনো কাপড় চোপড় আছে তো সঙ্গে? হাতের কিট ব্যাগ দেখিয়ে দিলাম। মোটামুটি সমস্ত আছে। বুড়ো বললেন, ও বৌমা, বসবার একটা কিছু পেতে দাও খাটের উপর, বাছার বড় কষ্ট হয়েছে। কি মোলায়েম কথা বুড়ো মানুষটির। কথা শুনে সব কষ্ট জুড়িয়ে যায়। চেহারাটিও মুনি ঋষির মতন। বউটি বলবার আগেই বেরিয়ে চলে গেছে। ব্যাগ খুলে শুকনো কাপড় বের করে পরলাম। মাদুর, বালিশ, চাদর হাতে করে বউ ফিরে এলো। পরিপাটি করে পেতে দিল। যেমন শ্বশুর তেমনি বউ। কি ভালো যে এরা, কিন্তু বড় দরিদ্র। নরবরে ছোট একখানা খাট একেবারে খালি পড়েছিল। মাদুর, বালিশ, চাদরে বিছানা করছে, তা অতি জীর্ণ। চুপে চুপে বলছি, দোষ দেবেন না। সাধারণ অবস্থায় অমন চাদরে পা মুছেনি আমরা। বিছানা করে দিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম, রাত দুপুরে রাধাবাড়ার হাঙ্গামায় যাবেন না আবার। মনিরামপুরে গাড়ি অচল হয়েছিল, সেই সময়টা ভরপেট খেয়ে নিয়েছি। বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। বুড়ো দেখছে মজলিসি মানুষ। এত রাত্রি তবু খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিলেন। একেবারে কিছু খাবে না বাবা? না, লজ্জা করে বলছো? ছেলের মতো তুমি। ভুলেই বলি, দুর্যোগে অতিথি হয়ে এলে। সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দিই এখন। বৌমার মনে ঝড় বয়ে যাচ্ছে। তবু সে মেয়ে বড় ভালো। তুমি নিজে থেকে মানা না করলে এতক্ষণে রান্নাবান্না বসিয়ে দিত। সুযোগ পেয়ে জিজ্ঞাসা করি, কাঁদছিলেন কেন উনি? কি হয়েছে? ফুস করে বুড়ো এক দীর্ঘশ্বাস ফেললেন। বড় দুঃখের বৃত্তান্ত। সংসারে আগুন ধরে গেল। রোজগেরে ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের। আগে বৌমাকে দিল, তারপর আমাকে। একটা বেলার এদিক ওদিক। বাপ বেটি সেই থেকে এখানেই আশ্রয় নিয়ে আছি। ছেলে আবার বিয়ে করছে শুনতে পেলাম। বৌমা ছেলে মানুষ তো, খবর শোনা অব্দি দু চোখে ধারা বয়ে যাচ্ছে তার। স্তম্ভিত হয়ে গেছি। বুড়া আরো কত কি বলে যাচ্ছেন, একবর্ণ আমার কানে যাচ্ছে না। নিরপরাধী সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছে এবং বাপ বোধহয় পুত্রবধূর হয়ে দু চার কথা বলতে গিয়েছিলেন, সেজন্য তাকেও তাড়িয়েছে। সেই পাষণ্ড টোপর মাথায় দিয়ে আবার নতুন বউ আনতে চলল। হাতের সামনে পেলে লোকটাকে সমুচিত শিক্ষা দিয়ে দিতাম, তাতে আমার জেল ফাঁসি যাওয়ার হতো। এই সমস্ত ভাবছি, এমন সময় বুড়ো উঠে দাঁড়িয়ে বললেন, দরজা দিয়ে শুয়ে পড়ো বাবা, আমরাই পাশেই রইলাম। জোর বৃষ্টি বাতাস তখন বাইরে, বড্ড ধকল দিয়েছে। শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি, মরার মতন ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙল, দরজা খুলে দেখে বিস্তর বেলা হয়েছে। চারিদিকে রোদ। রাত্রিবেলার এত দুর্যোগের চিহ্নমাত্রও নেই। চলে যাওয়ার আগে বুড়ো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত। বড় ভালো লোকেরা। আরে সর্বনাশ, এ কোন জায়গা? ঘরের ঠিক পিছনে শ্মশানঘাট মজা নদীর কূলে হাত পোড়া কাঠ, ভাঙা কলসি, ছেঁড়া মাদুর, বালিশ ইতস্তত ছড়ানো। গ্রামের শ্মশানের যে চেহারা হামেশাই দেখা যায়। যে কুঠুরিতে রাত্রিবাস করেছি সেটা শ্মশান বন্ধুদের বসা ওঠার জায়গা। দেয়ালে সাল তারিখ সব খোদাই করা আছে। রাত্রিবেলা নজরে আসেনি। নবীনচন্দ্র মালাকার নামে কোনো এক ব্যবসায়ী পিতামাতার আত্মার কল্যাণে এই ঘর বছরখানেক আগে বানিয়ে দিয়েছেন। আমার শোবার ব্যবস্থা করে দিয়ে
শ্বশুর আর পুত্রবধূ গেলেন কোথায় তবে? ঘণ্টাখানেক পরে বিডিও অফিসে হাজির হলাম। অদূরে দীপেশের কোয়ার্টার। স্কুলে পড়বার সময় দীপেশ অভিন্ন হৃদয় বন্ধু ছিল আমার। অনেক বছর পরে হঠাৎ এই সেদিন শিয়ালদা স্টেশনে দেখা। বিয়ের বাজার করে ফিরছে। আমায় নিমন্ত্রণ করে হাত দুটো জড়িয়ে ধরে বারংবার যাবার জন্য বলল। কথা না দিয়ে পারলাম না। সেই কথা রাখতে গিয়েই এত দুর্ভোগ। আমায় দেখে দীপেশ কলরব করে উঠল। বিয়ের তারিখ কাল। আত্মীয় স্বজন কিছু কিছু এসে পড়েছেন। ভিড় জমেছে মন্দ নয়। বলে এক গলা কথা জমে আছে, চল। চেঁচিয়ে চা খাবার দিতে বলে টানতে টানতে তার নিজের ঘরখানায় নিয়ে চলল। ঘরে ঢুকে চমকে উঠি। সামনের দেওয়ালে হাসি মুখে এক তরুণীর ছবি। ঠিক তার উল্টো দিকে দেওয়ালে বুড়ো মানুষটি। কাল রাত্রে শ্বশুর তার পুত্রবধূ, সেই যে দুজনকে দেখেছিলাম। স্তম্ভিত বিস্ময়ে জিজ্ঞাসা করি, এ ছবি কাদের? আমার স্ত্রী নীরা, আর ইনি হলেন বাবা। দীপেশের চোখ ছলছল করে ওঠে। এই কোয়ার্টারে আসার পরই সর্বনাশ হল। কলেরা হয়ে দুজনে মারা গেলেন একই দিনে, সকাল আর বিকেল। 8 মাস হয়ে গেল দেখতে দেখতে। বৌমা বলতে বাবা অজ্ঞান হতেন। বউ যেতেই তাই যেন তিনিও আর দেরি করলেন না।